সক্রিয় মতবাদের ক্ষেত্রে দুটি সিকিউ তোমাদের পরীক্ষায় আসে, একটি হলো প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট আর একটা হলো লুন্ডেগারের মতবাদ। তো আমরা প্রথমে শুরু করব প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। তো খেয়াল করো, এখানে প্রোটন, প্রোটন মানে কি এস প্লাস, প্রোটন মানে কি এস প্লাসকে আমরা কি বলি, প্রোটন বলি। আর অ্যানায়ন মানে কি একটা ঋণাত্মক চার্জ। কো কো শব্দের অর্থ টুগেদার বা একসাথে, কো শব্দের অর্থ কি একসাথে। আর ট্রান্সপোর্ট মানে কি, ট্রান্সপোর্ট মানে পারাপার, ট্রান্সপোর্ট মানে চলাচল বা পারাপার, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, পারাপার। প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, এস প্লাস মানে প্রোটন একটা ঋণাত্মক আয়ন যেটাকে আমরা বলি অ্যানায়ন, একসাথে পারাপার, এটাকে বলে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। তো এখান থেকে আমাদের প্রথমেই চিত্রটা শিখে নিতে হবে। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট ব্যাখ্যা করো। তো আমাদের প্রথমেই চিত্রটা আঁকা শিখতে হবে। তো তোমাদেরকে এটা আমি গত লেকচারে বলেছিলাম, যদি কখনো কোনো মতবাদে প্রোটন কথাটা পাও, এস প্লাস বা প্রোটন কথাটি পাও, তখন বুঝে নিবে এটি একটি কি আধুনিক মতবাদ। তাহলে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট এটা হলো লবণ পরিশোষণের, খনিজ লবণ পরিশোষণের আধুনিক মতবাদ। আই রিপিট, যদি কোথাও প্রোটন পাও তাহলে বুঝে নিবে ওইটা হলো আধুনিক মতবাদ। লবণ শোষণের, খনিজ লবণ পরিশোষণের আধুনিক মতবাদ কোনটি? উত্তর হলো প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। সিকিউ এভাবে প্রশ্ন আসতে পারে, আধুনিক খনিজ লবণ পরিশোষণের আধুনিক মতবাদটি ব্যাখ্যা করো। তখন কিন্তু তোমার প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট ব্যাখ্যা করতে হবে। দেখো কুমিল্লা বোর্ড 2023-এ এটা কিন্তু আসা প্রশ্ন, হ্যাঁ, কুবুতে এটা আসা 23-এ ছোট গতে, যে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্টটি ব্যাখ্যা করো। প্রথমে আমাদের ছবি আঁকতে হবে, ছবি আঁকা শিখতে হবে। তো চলো প্রথমে আমরা ছবিটা কিভাবে আমরা আঁকবো তা শিখে নেই। এইটা হলো কোষ, আর এটা হলো আমরা কোষ ঝিল্লিকে জুম করে দেখতেছি। এটা কি কোষের সাইটোপ্লাজম, এখানে কোষের সাইটোপ্লাজম, এটা কোষের ভিতরের দিক, সাইটোপ্লাজম, এটা কোষের সাইটোপ্লাজম, কোষের ভিতরের দিক। আর এগুলো হলো বহিস্থ দ্রবণ, বহিস্থ দ্রবণ, বহিস্থ দ্রবণ, এটা কোষের বাহিরের দিক। আর এইটুকু কি, এইটুকু হলো, এইটুকু হলো কোষ ঝিল্লি, এইটুকু কি, এইটুকু হলো কি সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনটাকে আমরা জুম করে দেখতেছি, সেল মেমব্রেনকে আমরা জুম করে দেখতেছি। খেয়াল করবে এইখানে কিছু ট্রান্সপোর্টার থাকে, এইখানে মেমব্রেনে কিছু প্রোটিন ট্রান্সপোর্টার থাকে, এগুলা বাহক হিসেবে কাজ করে। আমরা জানি সক্রিয় মতবাদ, আমরা পড়তেছি কি, আমরা পড়তেছি সক্রিয় মতবাদ। প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট একটি সক্রিয় মতবাদ। সক্রিয় মতবাদে বাহক প্রয়োজন, প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্টে যে বাহক প্রয়োজন, কারণ সক্রিয় মতবাদে বাহকের প্রয়োজন। সক্রিয় মতবাদে, সক্রিয় মতবাদে যেহেতু বাহক প্রয়োজন, প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট মতবাদে বাহক হিসেবে কাজ করবে প্রোটিন। তো সেল মেমব্রেনে কুজিলিতে এইখানে কতগুলো এরকম প্রোটিনের ট্রান্সপোর্টার থাকে, প্রোটিনের ট্রান্সপোর্টার। প্রথমেই একটি এস প্লাস বা পজিটিভ আয়ন কোষ থেকে বের হয়ে যায়। এটা তো আর আপনা আপনি বের হবে না, এটাকে শক্তি প্রয়োগ করে বের করতে হবে। তোমরা জানো সক্রিয় পরিশোষণে এটিপি লাগে। তো এটিপিকে ভেঙে আমরা, এটিপিকে ভেঙে আমরা পাই এডিপি, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট। আই, আই মানে ইনঅর্গানিক, পিআই মানে ইনঅর্গানিক ফসফেট। তো এটিপি ভেঙে একটি হাইড্রোজেনকে, একটি এইচ প্লাসকে আমরা বহিস্থ দ্রবণে নিয়ে আসলাম। এইচ প্লাস, দেখো এইচ প্লাস, আমরা এইচ প্লাসকে বের করলাম, এইচ প্লাসকে আমরা বের করে ফেললাম সাইটোপ্লাজম থেকে বা কোষের ভিতর থেকে, আমরা এইচ প্লাসকে বহিস্থ দ্রবণে নিয়ে আসলাম। তাহলে অবশ্যই কোষের ভিতরে, কোষের ভিতরে একটা পজিটিভ আয়নের ঘাটতি দেখা দিবে, তাই না? তাহলে আয়নের ঘাটতি দেখা দিবে, আয়নের ঘাটতি এখানে দেখা দিবে, পজিটিভ আয়নের ঘাটতি, পজিটিভ, পজিটিভ আয়নের, আয়নের ঘাটতি, ঘাটতি। তো এখানে যেহেতু পজিটিভ আয়ন কমে গেল, তো পজিটিভ আয়নের ঘাটতি দেখা দিবে। আচ্ছা, তো খেয়াল করো
এটা কিন্তু যেই সেই পজিটিভ না, এটা হলো H+। তোমরা জানো অ্যাসিডিটি বা অ্যাসিড প্রকাশক একটি আয়ন হলো H+। তো এইখানে যেহেতু H+ বের হয়ে গেছে, তার মানে পিএইচ কিন্তু কি বাড়বে কোষের ভিতরে। এটা কিন্তু কোষের ভিতরের কথা বলতেছি আমরা। পিএইচ বেড়ে যাবে, ঠিক আছে, পিএইচটা কি বেড়ে যাবে। তাহলে দুইটা ঘটনা ঘটলো H+ বের হয়ে যাওয়ার কারণে। সক্রিয় পদ্ধতিতে আমরা এটিপিকে ভেঙে প্রোটনকে বের করে দিলাম। এখানে একটা এনজাইম কাজ করে, এটিপিএস অথবা কাইনেস এনজাইম কাজ করে। তো শক্তি খরচ করে আমরা H+কে বের করে দিলাম। তো কোষের ভিতরে পজিটিভ আয়নের ঘাটতি দেখা দিল, কোষের ভিতরে পিএইচ বেড়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে H+ আর নেই, তো এখানে পিএইচটা বেড়ে যাবে। যত H+ তত অ্যাসিডিক, তত পিএইচ কম। আচ্ছা, তো এই বহিস্থ দ্রবণে কি হবে? বহিস্থ দ্রবণে ফার্স্ট অফ অল পজিটিভ চার্জ বেড়ে যাবে। পজিটিভ চার্জ বেড়ে গেল, ঊর্ধ্বমুখী চিহ্ন মানে বেড়ে যাওয়া, পজিটিভ চার্জ বেড়ে গেল অ্যান্ড পিএইচ কিন্তু কমে গেল। পিএইচ কি কমে যাবে, পিএইচ কমে যাবে। তো পজিটিভ চার্জ বেড়ে গেল বাহিরে, পিএইচ কি কমে গেল। তো এটা তো ইমব্যালেন্স। হ্যাঁ, ভারসাম্য রক্ষা করতে হবে আমাদের। তো বহিস্থ দ্রবণ থেকে যদি আমরা একটা পজিটিভ আয়নকে প্রবেশ করাই, লাইক এস পটাশিয়ামকে যদি আমরা প্রবেশ করাই, তাহলে কিন্তু দেখো এইখানে যে পজিটিভ আয়নের ঘাটতি, কোষের ভিতরে যে পজিটিভ আয়নের ঘাটতি দেখা গিয়েছিল সেটা কিন্তু পূরণ হলো। তাহলে এই আয়নের ঘাটতিটা পূরণ হয়ে গেল। কোনটা? পজিটিভ আয়নের যে ঘাটতিটা তৈরি হয়েছিল তা ফিল আপ করলো কে? তা ফিল আপ করলো পটাশিয়াম এসে। তো পটাশিয়াম এসে এই ঘাটতিটা কি করলো? ফিল আপ করে দিল। ফিল আপ, তাহলে ঘাটতিটা এখন কি হয়ে গেল? ফিল আপ হয়ে গেল। ফিল আপ, তো ভালো কথা। তো এখন তো ফিল আপ হয়েই গেল। হ্যাঁ, মোটামুটি একটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে আবার কেন আমার H+কে প্রবেশ করাতে হবে? দেখো, এই জিনিসটা বা এই কথাটা কারো ভিডিওতে বা কারো, আমি অনলাইনে অনেকগুলো টিচারের ভিডিও দেখেছি, কেউ এটা ক্লিয়ার করে নাই যে একটা পজিটিভ বের হয়ে গিয়েছে আরেকটা পজিটিভ ঢুকেছে, ব্যালেন্স তো হয়েই গেল, আবার কেন আমাকে H+কে ঢুকাতে হবে? খেয়াল করো, এইখানে কিন্তু পজিটিভ বের হয়ে যাওয়ার কারণে যে ঘাটতি তৈরি হয়ে গেছিল তা কিন্তু পটাশিয়াম এসে সেই পজিটিভের ঘাটতিটা ফিল আপ করে দিল। কিন্তু এটা কিন্তু যেই সেই পজিটিভ না, এটা কিন্তু H+ পজিটিভ, অর্থাৎ এটা কিন্তু প্রোটন। প্রোটন দিয়েই কিন্তু অ্যাসিডিটি হয়। H+ যত বেশি তত বেশি অ্যাসিডিক, তাই না? তো পিএইচ এর এখানে একটা ব্যাপার স্যাপার হয়ে রয়েই গেল। তো পজিটিভ আয়নের ঘাটতি ফিল আপ হলেও এইখানে কিন্তু পিএইচ এর কিন্তু ব্যালেন্স এখনো হয়নি। এই জন্য আমাদের কোষের ভিতরের পিএইচটাকে ব্যালেন্সে আনার জন্য পিএইচ কিন্তু এখন কি বেড়েই আছে। হ্যাঁ, পটাশিয়াম প্রবেশ করার কারণে কিন্তু পিএইচ এর চেঞ্জ ঘটে নাই। পজিটিভ আয়ন ব্যালেন্সে চলে আসছে, কিন্তু পিএইচ কিন্তু এখনো ব্যালেন্সে আসে নাই, কারণ পিএইচ কমা বাড়া H+ এর উপর নির্ভরশীল, প্রোটনের উপর নির্ভরশীল। তো এখানে আমরা পিএইচটাকে ব্যালেন্স করার জন্য আমরা আবার H+টাকে ভিতরে প্রবেশ করাবো। যদি আমরা H+কে ভিতরে প্রবেশ করাই তাহলে আবার একটা সমস্যা কি হবে? পজিটিভ আয়নের আধিক্য দেখা দিবে, অর্থাৎ আবার পজিটিভ আয়নের ইমব্যালেন্স হয়ে যাবে। এজন্য প্রোটন কি করবে? একটি অ্যানায়নকে সাথে নিয়ে প্রবেশ করবে, একটি অ্যানায়নকে সাথে নিয়ে সে প্রবেশ করবে, অ্যানায়নকে প্রবেশ করবে। তাহলে আর ভিতরে আয়নের ইমব্যালেন্স হবে না, আর এই যে পিএইচ যে বেড়ে গেল এটাও কিন্তু কি ব্যালেন্স বা ভারসাম্যে চলে আসবে। ক্লিয়ার? দেখো আরেকবার রিক্যাপ করি, এগুলো হলো কি, এই গুলগুলো প্রোটিন বাহক। এই প্রোটিন বাহক দিয়ে এটিপি খরচ করে একটা হাইড্রোজেন বাইরে বের হলো, এটিপিএস এনজাইমের সহায়তায় এটিপি ভেঙে অথবা কাইনেস এনজাইমের সহায়তায় এটিপি ভেঙে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। এটার দরুন H+টা বের হয়ে গেল। H+টা বের হয়ে গেল। H+ বের হওয়ার কারণে পজিটিভ আয়নের ঘাটতি দেখা গেল। আবার যেহেতু H+ বের হয়ে গেছে, এটা জ্যানতেন আয়ন না, এটা প্রোটন H+, ঠিক আছে, পিএইচ কিন্তু বেড়ে যাবে কোষের ভিতরে। আচ্ছা, তো পরবর্তীতে
পজিটিভ আয়নের ঘাটতিটা ফিল আপ করার জন্য আরেকটি পজিটিভ আয়নকে আমরা প্রবেশ করাবো, পটাশিয়ামকে আমরা প্রবেশ করাবো। কিন্তু পটাশিয়াম প্রবেশ করলে পজিটিভ আয়নের ঘাটতি ঠিকই ফিল আপ হচ্ছে, কিন্তু পিএইচ এর ঘাটতি, পিএইচ এর ব্যালেন্স কিন্তু হচ্ছে না। এজন্য আমরা এস প্লাসকেই কারণ পিএইচ ঠিক করতে পারে এস প্লাস বা প্রোটন। হ্যাঁ, যত বেশি এস প্লাস তত বেশি অ্যাসিডিক, এরকম কিন্তু আমরা কতগুলো কথা জানি। তো এস প্লাস প্রবেশ করবে তাহলে পিএইচটা ব্যালেন্সে চলে আসবে। এখন যদি এস প্লাস প্রবেশ করে তখন কিন্তু আবার পজিটিভ আয়নের ইমব্যালেন্স হয়ে যাবে। এজন্য এস প্লাস যখন প্রবেশ করবে সে একটি ক্যাটায়নকে সাথে নিয়ে প্রবেশ করবে যাতে আয়নের সাম্যতা ঠিক থাকে। তো চিত্রটা তোমাদেরকে এভাবে আঁকতে হবে, চিত্রটা আঁকাটা জরুরি। আমি আশা করি তুমি অন্তত চিত্রটা আঁকতে পারবে। খেয়াল করো, এটা কোষের ভিতরের দিক, এটা কোষের বাহিরের দিক। এটা কি বহিস্থ দ্রবণ, দেখো এটা হলো বহিস্থ দ্রবণ আর এটা হলো কোষস্থ দ্রবণ। এটা হলো কোষঝিল্লি, এই যে এটা হলো কোষঝিল্লি। তো ফার্স্ট অফ অল এগুলো হলো কি, এগুলো হলো কি প্রোটিন বাহক। এগুলো কি প্রোটিন বাহক, প্রোটিন বাহক। প্রথমেই এস প্লাসকে আমরা এটিপি খরচ করে বের করে দিলাম। যেহেতু এস প্লাস বের হয়ে গেল, এস প্লাস মানে প্রোটিন, এটাকে বলে কি প্রোটন পাম্প। এটাকে কি বলে প্রোটন পাম্প, ঠিক আছে, প্রোটন পাম্প। এটা প্রোটন পাম্প হয়ে গেল, প্রোটন পাম্প। প্রোটন পাম্পের কারণে এইচ প্লাস বাইরে বের হয়ে গেল, এটিপি খরচ করে প্রোটন পাম্প তৈরি হলো। আচ্ছা, তারপর এখানে কি তাহলে অবশ্যই কি পিএইচটা কি হয়ে যাবে, পিএইচটা কোষের ভিতরে, কোষের ভিতরে পিএইচটা কিন্তু এইচ প্লাস যেহেতু কম তাহলে পিএইচটা কিন্তু বেড়ে যাবে, তাই না? আচ্ছা, আর এইখানে দেখো এইচ প্লাস, বহিস্থ দ্রবণে এইচ প্লাস চলে আসছে। যত বেশি এইচ প্লাস পিএইচ এর মান তত বেশি কি হবে, কম হবে। তো এখানে পিএইচটা কি কমে যাবে। পরবর্তীতে যেহেতু এখানে একটা পজিটিভ আয়নের ঘাটতি দেখা গেল, একটা ক্যাটায়নকে আমরা প্রবেশ করাবো, তাহলে পজিটিভ আয়নের ব্যালেন্স কিন্তু ঠিকঠাক হয়ে গেল। কিন্তু কে বের হয়েছিল, এইচ প্লাস, যা প্রোটন, যেই সেই ক্যাটায়ন না। প্রোটন দ্বারা কিন্তু পিএইচ কমে বাড়ে, তাই না? তো এখানে পজিটিভ আয়নের ঘাটতিটা ফিল আপ হলেও পিএইচ এর ইমব্যালেন্স কিন্তু রয়েই যায়। এজন্য এইচ প্লাসকে আমাকে প্রবেশ করাতেই হবে, কারণ আমার পিএইচটাকে ঠিক করতে হবে। আর যদি আমরা এইচ প্লাসের সাথে আরেকটি অ্যানায়নকে নিয়ে যাই তাহলে কি কোনো রকমের আয়নের ইমব্যালেন্স আর হচ্ছে না। তাহলে এই ছবিটা প্রথমে আমার আঁকা শিখতে হবে। আর মনে রাখবে ক্যাটায়ন, এই যে কে প্লাস, এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে, ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। আর প্রথম দুইটা হলো ইউনিপোর্ট, এখানে বলা আছে ইউনিপোর্ট। ইউনিপোর্ট জিনিসটা কি, কোট্রান্সপোর্ট জিনিসটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি, চলো বোর্ডে চলো। খেয়াল করো, খেয়াল করো, ইউনিপোর্ট যদি কোনো একটি বাহক দিয়ে, কোনো একটি বাহক দিয়ে শুধুমাত্র ক্যাটায়ন অথবা শুধুমাত্র অ্যানায়ন একদিকে যাতায়াত করতে পারে, অনলি ওয়ান, একদিকে যাতায়াত করতে পারে, একদিকে যাতায়াত করতে পারে, এটাকে বলবো আমরা কি ইউনিপোর্ট। তাহলে এটা হলো ইউনিপোর্ট, এটা এদিকে হতে পারে অথবা এটা এদিকে হতে পারে, এটাকে আমরা বলবো কি ইউনিপোর্ট। ইউনিপোর্ট দিয়ে জাস্ট একমুখী, অর্থাৎ শুধুমাত্র যেতে পারবে কিন্তু আসতে পারবে না। কোট্রান্সপোর্ট মানে কি, কোট্রান্সপোর্টের ক্ষেত্রে কো মানে কি টুগেদার, কো মানে কি একসাথে। এখানে ক্যাটায়নও যেতে পারবে অ্যানায়নও যেতে পারবে, একসাথে ক্যাটায়নও যেতে পারবে অ্যানায়নও যেতে পারবে। এখানে ক্যাটায়ন, ক্যাটায়ন অ্যানায়ন একসাথে যেতে পারবে, একসাথে যেতে পারবে। আর ইউনিপোর্টে শুধুমাত্র ক্যাটায়ন অথবা অ্যানায়ন শুধুমাত্র একদিকে যেতে পারবে। এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র একদিকে যেতে পারবে। দেখো একটু আমরা ডিটেলসে পড়তেছি, তো ওইগুলো তোমাদের কাজে দিবে ভবিষ্যতে। দেখো এটা হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় একসাথে যেতে পারছে, তো এটা হলো কোট্রান্সপোর্ট। আরেকটা হলো কাউন্টার, এটা তোমাদের বইয়ে লেখা নেই, এটাও শিখে রাখি আমরা। হ্যাঁ, কাউন্টার ট্রান্সপোর্ট। এখানে কি হবে, এখানে যেতেও পারবে, এখানে আসতেও পারবে, এখানে যাওয়াও যাবে আসাও যাবে, মানে রিভার্স, ঠিক আছে। এটাকে আমরা বলি কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে প্রথমটা ছিল ইউনিপোর্ট,
শুধুমাত্র যেতে পারে কিন্তু আসতে পারে না, শুধু ক্যাটায়ন অথবা অ্যানায়ন। কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে যেতে পারে, আর কাউন্টারের ক্ষেত্রে যেতেও পারে আসতেও পারে, যেতেও পারে আসতেও পারে। আমাদের এই ছবিতে প্রথম দুটি হলো ইউনিপোর্ট, এটাও ইউনিপোর্ট, এটাও ইউনিপোর্ট, আর এটা হলো কো ট্রান্সপোর্ট। আমরা যে ছবি আঁকি বা আঁকবো, তোমাদের পরীক্ষা আঁকা লাগবে, সেটার মধ্যে প্রথমটা কি? প্রথমটা ইউনিপোর্ট, ইউনিপোর্ট। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টার মধ্যে লেখা আছে যে ইউনিপোর্ট। আর তৃতীয়টা কি? তৃতীয়টা হলো কো ট্রান্সপোর্ট, কো ট্রান্সপোর্ট। এখানে মাল্টি ট্রান্সপোর্ট কিন্তু নেই, ঠিক আছে? মাল্টি ট্রান্সপোর্ট কিন্তু নেই, মানে কাউন্টার ট্রান্সপোর্ট আর কি, কাউন্টার ট্রান্সপোর্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তো এখানে প্রথমটা ইউনিপোর্ট, দ্বিতীয়টা ইউনিপোর্ট, অ্যান্ড তৃতীয়টা এটা হলো কি? কো ট্রান্সপোর্ট। এখানে কিন্তু কাউন্টার ট্রান্সপোর্ট বা মাল্টি ট্রান্সপোর্ট কিন্তু নেই। তো আশা করি এই চিত্রটা আমরা বুঝতে পেরেছি। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। তো খেয়াল করো, কোষের ভিতর থেকে যদি H+ বাইরে বের হয়ে যায়, H+ যদি বাইরে বের হয়ে যায়, তাহলে অবশ্যই কি? H+ কমবে, মানে পজিটিভ চার্জ কমবে, পিএইচ কিন্তু বেড়ে যাবে। কোষের ভিতরে পিএইচ বেড়ে যাবে আর কোষের বাইরে পিএইচ কমে যাবে। আচ্ছা, পিএইচ বেড়ে যাওয়াকে আমরা বলি পিএইচ গ্রেডিয়েন্ট, অর্থাৎ তারতম্য। গ্রেডিয়েন্ট মানে তারতম্য, পিএইচ এর গ্রেডিয়েন্ট তৈরি হয়, পিএইচ এর তারতম্য তৈরি হয়। এখানে অ্যাকচুয়ালি কমে গেছে, H+ যেহেতু বের হয়ে গেছে, এখানে কি? পজিটিভ আয়ন কমে গেছে। তো পজিটিভ আয়ন কমে যাওয়ার কারণে, ইমব্যালেন্স হওয়ার কারণে, অর্থাৎ আয়নের ইমব্যালেন্সের জন্য এখানে যা তৈরি হয় তার নাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো পিএইচ গ্রেডিয়েন্ট অ্যান্ড পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাই না? এই দুইটাকে আমরা একত্রে বলি প্রোটন মোটিভ ফোর্স অথবা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তড়িৎ রাসায়নিক নথিমাত্রা। এগুলা একটু রাফ অ্যান্ড টাফ, একটু বারবার পড়তে হবে। আচ্ছা, খেয়াল করো, একদম সিম্পলি যদি আমরা বলি, প্রথমে তোমাদের এই চিত্রটা আঁকতে হবে, এই চিত্রটা আঁকতে হবে, আশা করি একদম সহজ। H+ কে বের করাবে, তারপর পটাশিয়ামকে আবার ঢোকাবে, তারপর H+ কে এবং অ্যানায়নকে একসাথে ঢোকাবে। H+ কে কেন আবার প্রবেশ করানো লাগতেছে? H+ বের হয়ে গেল, তার বদলে আমরা আরেকটি পজিটিভ চার্জ প্রবেশ করালাম কোষের ভিতরে। তো পজিটিভ চার্জের কিন্তু ব্যালেন্স হয়ে গিয়েছে, কিন্তু H+ এর কারণে কিন্তু পিএইচটা বেড়ে গিয়েছিল। ওই পিএইচটাকে কন্ট্রোল করার জন্য H+ কে আবার ঢোকাতে হবে। তখন H+ একটি অ্যানায়নকে নিয়ে ঢুকবে, যাতে আবার আয়নের ইমব্যালেন্স না হয়। অ্যানায়ন যদি প্রবেশ করে তাহলে আর কি হবে না? আয়নের ইমব্যালেন্স হবে না। আচ্ছা, খেয়াল করো, তো আমরা একটু পড়ি বইয়ের মধ্যে যা লেখা আছে, বা তোমরা এই চিত্র দেওয়ার পর কিভাবে এটার বর্ণনা লিখবে। সাইটোপ্লাজম হতে H+ মানে প্রোটন এটিপিএস এনজাইমের সহায়তায় এটিপি ভেঙে শক্তি উৎপন্ন করে, হ্যাঁ, শক্তি উৎপন্ন করে। ওই শক্তিকে কাজে লাগিয়ে ইউনিপোর্ট দিয়ে বহিস্থ আবরণে বা বহিস্থ দ্রবণে H+টা বেরিয়ে আসে। প্রোটন বহিস্থ দ্রবণে চলে আসার ফলে ভিতরে কিন্তু পিএইচ বেড়ে যায়, হ্যাঁ, ভিতরের পিএইচ কি হয়ে যায়? বেড়ে যায়, ভিতরের পিএইচ বেড়ে যায় এবং H+ কমে যায়, মানে পজিটিভ চার্জ কমে যায়, পজিটিভ চার্জ কমে যায়, পিএইচ বেড়ে যায়, পজিটিভ চার্জ কমে যায়। আর এটা কিন্তু জেনতেন পজিটিভ চার্জ না, H+ কিন্তু অ্যাসিড নিয়ন্ত্রণ করে, অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে, H+ এর বাড়া কমা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। পিএইচ এর তারতম্যের কারণে এখানে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়, প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়, কারণ বাহিরের পিএইচ আর ভিতরের পিএইচ কিন্তু এখন সেম না। প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলে কুর্জিলির আয়নগুলো অর্থাৎ বাহকগুলো সক্রিয় হয়ে যাবে। এখানে যে বাহকগুলো রয়েছিল, হ্যাঁ, এই বাহকগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, যে অ্যাক্টিভ হয়ে যাবে। প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলে, পিএইচ এর ইমব্যালেন্স তৈরি হলে তখন প্রোটিন মোটিভ ফোর্স তৈরি হয়। আর ওই প্রোটিন মোটিভ ফোর্সের কারণে এই বাহকগুলো, প্রোটিন বাহকগুলো কিন্তু আবার কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। প্রোটিন বাহকগুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, খেয়াল করো, বহিষ্ঠ দবন থেকে, হ্যাঁ, পটাশিয়াম প্রবেশ করে ইউনিপোর্ট দিয়ে, ভিতরে প্রবেশ করে পজিটিভ আয়নের সাম্যতা রক্ষার জন্য। H+ও কি প্রবেশ করবে, প্রবেশ করতে চায় বা প্রবেশ করবে, বাট সে একা প্রবেশ করবে না, সে অ্যানায়নকে সাথে নিয়ে একসাথে প্রবেশ করবে। একসাথে প্রবেশ করাকে বলে কো ট্রান্সপোর্ট। কেন আবার H+ প্রবেশ করা লাগলো? কারণ
ওই যে পিএইচ রক্ষা করার জন্য। হ্যাঁ, দুইটা একসাথে প্রবেশ করে দেখে এটাকে বলা হয় কি কো-ট্রান্সপোর্ট। দুইটা একসাথে প্রবেশ করে দেখে ওইটাকে কি বলে কো-ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট। আর এই মতবাদটা এমসিকিউ আসবে, এই মতবাদটা পিটার মিশেলের কেমিওসমোটিক মডেলের সাথে তুলনীয় বা ওটার ভিত্তিতে প্রতিষ্ঠিত। এমসিকিউর জগতে ভেরি 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 ইম্পর্টেন্ট। অথবা পরীক্ষা আসতে পারে পিটার মিশেলের কেমিওসমোটিক মডেলের সাথে সাদৃশ্যপূর্ণ খনিজ লবণ পরিশোষণের মতবাদটা দেখাও। হ্যাঁ, বা এরকম উদ্দীপক দিয়ে দিতে পারে। শিক্ষক শ্রেণীকক্ষে খনিজ লবণ শোষণের এমন একটি মডেল নিয়ে আলোচনা করছিলেন যেটি পিটার মিশেলের কেমিওসমোটিক মডেলের সাথে তুলনীয়। উক্ত পদ্ধতিটি ব্যাখ্যা করো। তখন তোমার ব্যাখ্যা করতে হবে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট, অথবা প্রোটন থাকলে সেটা আধুনিক মতবাদ বলতে পারে খনিজ লবণ পরিশোষণের আধুনিক মতবাদটি ব্যাখ্যা করো। তাহলে আমরা আশা করি এটা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, পরে আছে কি দেখো, লুন্ডেগারের মতবাদ। এটাকে আমরা সাইটোক্রোম পাম্প মতবাদ বলি বা অ্যানায়নের শ্বসন বলি। শ্বসন মানে কি এটিপি ক্রস, শ্বসন মানে কি এটিপি, আর অ্যানায়ন মানে কি ঋণাত্মক চার্জ। আমরা দেখব লুন্ডেগার মতবাদে অ্যানায়ন এটা শক্তি প্রয়োগ করে কুরজিল্লি ভেদ করে ভিতরে ঢুকে সাইটোপ্লাজমে ঢুকে। আর যেটা ক্যাটায়ন পজিটিভ চার্জ, এটা নিষ্ক্রিয় পদ্ধতিতে কোনো রকমের এটিপি খরচ করে না, এই জন্য এটাকে আমরা বলি অ্যানায়নের শ্বসন। ঠিক আছে, ওকে, ওটা লাগবে না। তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি, লুন্ডেগার মতবাদ, লুন্ডেগারের সাথে আরেকজন সহযোগী ছিল, কেউ কি বলতে পারবে লুন্ডেগারের এই সহযোগীর নাম কি? যারা পারবে তারা কমেন্টে জানাও। লুন্ডেগারের সহযোগী ছিল বার্সাট্রম নামক বিজ্ঞানী লুন্ডেগারের সহযোগী ছিল। আচ্ছা, লুন্ডেগারের মতবাদের অপর নাম সাইটোক্রোম পাম্প মতবাদ, কারণ এখানে সাইটোক্রোম বাহক হিসেবে কাজ করে। তো সাইটোক্রোম নিয়ে আমরা একটু পড়াশোনা করি, চলো। সাইটোক্রোম এটা হলো একটা মেমব্রেন প্রোটিন। সাইটোক্রোম এটা লৌহ গঠিত আয়রনযুক্ত বা হিম গ্রুপযুক্ত একটা লৌহ প্রোটিন। তোমরা কিন্তু আরবিসিকে ভাঙলে পাওয়া যায় হিমোগ্লোবিন, জানো? 120 দিন পর আরবিসি ভেঙে যায়। আরবিসি ভেঙে তৈরি করে কি? ভিতরে থেকে হিমোগ্লোবিন ভাঙে। হিমের দুইটা পার্ট, হিম এবং কি গ্লোবিন। গ্লোবিন শেষে ইন আছে প্রোটিন, এটা ভেঙে হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড। আর হিমকে ভাঙলে পাওয়া যায় কি লৌহ এবং বিভিন্ন পিগমেন্ট, যেরকম বিলিরুবিন, বিলিবার্ডিন। ঠিক আছে, বিভিন্ন লৌহ পাওয়া যাবে এবং বিভিন্ন পিগমেন্ট পাওয়া যাবে। এই যে দেখো, এই যে লৌহ, তাহলে আরবিসি বা হিমোগ্লোবিনকে ভাঙলে পাওয়া যায় কি লৌহ। এরকম ভাবে সাইটোক্রোমকে যদি তুমি ভাঙো তাহলে এই যে হিম গ্রুপ পাবা, মানে এখানে লৌহ থাকবে। ঠিক আছে, আয়রন যুক্ত থাকবে। এটাকে আমরা বলি হিম গ্রুপ যুক্ত প্রোটিন বা হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। সাইটোক্রোম একটা হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন, হিমোগ্লোবিনও কিন্তু হিম গ্রুপ বিশিষ্ট একটি প্রোটিন। তার নামের সাথেই রয়েছে হিম। এটা একটা সেলুলার প্রোটিন। ক্রোম মানে কালারফুল, এটা একটা ক্রোমোপ্রোটিন বা কালারফুল প্রোটিন। এটা একটা সেলুলার প্রোটিন, বিভিন্ন সেলে থাকে। যেরকম দেখো অবস্থান করতে বিভিন্ন ঝিল্লিতে, মেমব্রেনে, লাইকাস কোষ ঝিল্লি, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি, ক্লোরোপ্লাস্টের ঝিল্লি, এরকম ঝিল্লিতে সাইটোক্রোম নামক বাহক প্রোটিন থাকে। এটা কিন্তু একটা বাহক হিসেবে কাজ করে, দেখো সাইটোক্রোম কি করে, বাহক হিসেবে কাজ করে। তাহলে দেখো হিম গ্রুপ বিশিষ্ট আমরা দুইটা প্রোটিন পেলাম, সাইটোক্রোম মেমব্রেন প্রোটিন এবং হিমোগ্লোবিন রক্তের মধ্যে থাকা একটা প্রোটিন। হ্যাঁ, রক্তের মধ্যে থাকা প্রোটিন। দুইটার মধ্যেই কিন্তু রয়েছে লৌহ, আয়রন। এই লৌহের কাজ কি? সাইটোক্রোমের যে লৌহ, এটার কাজ কি? সাইটোক্রোমের লৌহের কাজ হলো ইলেকট্রন পরিবহন করা। ভেরি 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 ইম্পর্টেন্ট, ইলেকট্রন পরিবহন করা। তো খনিজ লবণ পরিশোষণের লুন্ডেগার মতবাদের বাহক হিসেবে কাজ করে সাইটোক্রোম। এই সাইটোক্রোমের কাজ হলো ইলেকট্রন পরিবহন করা। তোমরা যখন সালোক সংশ্লেষণের অচক্রিয় ফসফোরিলেশন পড়বে তখনও দেখবে এখানে সাইটোক্রোম নামক ইলেকট্রন পরিবহনকারী ইটিএস, যেটাকে আমরা বলি ইটিসি বাই ইটিএস,
ইটিসির মধ্যে এই সাইটোক্রোম কিন্তু আছে, ইলেকট্রন চেইনের মধ্যে, হ্যাঁ ইলেকট্রন পরিবহন চেইনের মধ্যে এই সাইটোক্রোম কিন্তু আছে। তাহলে সাইটোক্রোম লৌহ গঠিত একটা প্রোটিন, যার কাজ হলো ইলেকট্রন পরিবহন করা। আর হিমোগ্লোবিন লৌহ গঠিত একটা প্রোটিন, যার কাজ হলো শ্বসনিক গ্যাস, স্পেশালি অক্সিজেন পরিবহন করা। আমরা জানি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড হয়, অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, অক্সিহিমোগ্লোবিন রূপে রক্তের মাধ্যমে আরবিসির মাধ্যমে অক্সিজেন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। তাহলে আমরা দেখে নিলাম হিম গ্রুপযুক্ত দুটি প্রোটিন কোনটার কাজ কি। সাইটোক্রোম লৌহ গঠিত, ইলেকট্রন পরিবহন করে, হিমোগ্লোবিনও লৌহ গঠিত, অক্সিজেন পরিবহন করে বা শ্বসনিক গ্যাস পরিবহন করে, ঠিক আছে, অক্সিজেন পরিবহন বা শ্বসনিক গ্যাস পরিবহন। ওকে, এখন আমরা চলে যাব লুন্ডেগারের মতবাদের মধ্যে। আমরা এখন দেখব কি লুন্ডেগারের মতবাদ। বার্সাট্রম এবং লুন্ডেগার যে মতবাদটি দিয়েছিলেন সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা কিছু বেসিক জেনে নেই। সাইটোক্রোম এখানে বাহক হিসেবে কাজ করবে, লুন্ডেগারের মতবাদের বাহককে সাইটোক্রোম। সাইটোক্রোমের অনেকগুলো প্রকারভেদ থাকতে পারে, যেরকম লাইক এস সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম ডি, সাইটোক্রোম এফ, নানান রকম প্রকারভেদ আছে সাইটোক্রোমের। আচ্ছা, তো সাইটোক্রোমের ক্ষেত্রে হ্যাঁ আমরা এগুলো কিন্তু মেমব্রেনে থাকে। কোথায়? সেল মেমব্রেনে থাকতে পারে, মেমব্রেন প্রোটিন। তো এই সাইটোক্রোম বাহক মতবাদের মধ্যে, লুন্ডেগার মতবাদের মধ্যে আমরা প্রথমে চিত্রটা কিভাবে আঁকবো, আমরা চিত্রটা প্রথমে দেখে নেই। এটা হলো সাপোজ সেল, এটা ধরো সেল, আর এটা ধরো কোষঝিল্লি। এটাকে আমরা খুব বড় করে দেখাচ্ছি। কোষঝিল্লি কয় স্তরী? কোষঝিল্লি কিন্তু দ্বিস্তরী, তাই না? কোষঝিল্লি কয় স্তরী? কোষঝিল্লি দ্বিস্তরী, দ্বিস্তরী এবং ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। এই টোটালটা কোষঝিল্লি। ধরে নাও এই টোটালটা হলো কোষঝিল্লি, টোটালটাই কি কোষঝিল্লি, এই টোটালটা কোষঝিল্লি, এই টোটালটা হলো সেল মেমব্রেন। সেল মেমব্রেন, সেল সেল মেমব্রেন দ্বিস্তরী এবং ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। লাইক আছে এখানে অনেকগুলো ফসফোলিপিড আছে, এগুলো ফসফোলিপিড। ফসফোলিপিডের হেড থাকে এবং কি থাকে? টেল থাকে। এগুলো ফসফোলিপিড, এগুলো ফসফোলিপিড, ফসফোলিপিড, এগুলো ফসফোলিপিড। তো এগুলো হলো ফসফোলিপিড। ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা কোষঝিল্লি গঠিত লিপিড। হ্যাঁ, তো লিপিড কিন্তু পানি বিকর্ষী, তাহলে এই তলে কিন্তু কখনো পানি থাকা সম্ভব না, ঠিক আছে। এই যে এইগুলো যে লিপিড, লিপিড কিন্তু লিপিড টেল, হ্যাঁ লিপিড টেল। ফসফেট হেড পানি আকর্ষী, বাট লিপিড টেল পানি বিকর্ষী, তার মানে এখানে এখানে আশেপাশে কি পানি থাকা সম্ভব না। আচ্ছা, এখন দেখো তো এটা কি? এটা হলো কোষ, এটা কোষের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম মানে কোষের ভিতরের দিক। এখন কোষঝিল্লি যে আমরা আঁকলাম, এই কোষঝিল্লিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, কোষঝিল্লিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হলো আউটার লেয়ার, এটা হলো আউটার লেয়ার, আর এইখানে আমরা লিখতে পারি ইনার লেয়ার, এটা হলো ইনার লেয়ার। আমরা অ্যাকচুয়ালি এখন এইটুকুকেই জুম করব, আমরা শুধুমাত্র এইটুকুকে আমরা জুম করব। দেখো আমরা এইটুকুকে জুম করি। তো এটা হলো কি? এইটুকু হলো ভিতরের তল, কোষঝিল্লির ভেতরের তল, ভেতরের তল, কোষঝিল্লির ভেতরের তল। আর এইটুকু হলো কোষঝিল্লির বাহিরের তল, আউটার লেয়ার, বাহিরের তল বা আউটার লেয়ার। এটা হলো আউটার লেয়ার। ওকে, এটা আউটার লেয়ার। ফার্স্ট অফ অল কোষঝিল্লিতে কি থাকবে? বাহক থাকবে। কি বাহক? সাইটোক্রোম। কি বাহক? সাইটোক্রোম বাহক থাকবে এখানে, এখানে থাকবে সাইটোক্রোম। তো তিনটা সাইটোক্রোম আমরা এখানে আঁকবো।
তিনটা সাইটোক্রোম আমরা রাখতেছি, দেখো তিনটা সাইটোক্রোম আমরা রাখতেছি। সাইটোক্রোম আমরা কয়টা রাখবো? তিনটা, একটা দুইটা, দুইটা এন্ড আমরা এখানে তিনটা সাইটোক্রোম রাখবো, তিনটা সাইটোক্রোম। দেখো এখানে তিনটা সাইটোক্রোম রাখলাম আমরা, এগুলোর নাম দিব, এগুলো সাইটোক্রোম। সাইটোক্রোম বেবি, বি প্রথমে লিখবো বি, বেবি, বেবি চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট, বেবি চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট, বেবি চাইল্ড অ্যাডাল্ট। তো কুশঝিলির মধ্যে আমরা ভিতরের তল থেকে বাইরের তলে আমরা তিনটা সাইটোক্রোম রাখলাম, বেবি চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট, অর্থাৎ সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ। তিনটা সাইটোক্রোম আমরা দিলাম, কমাটা হবে ভিতর থেকে বাহিরের তলে বি সি এ। আচ্ছা, সাইটোক্রোম কি? লৌহ গঠিত প্রোটিন, তার মানে এখানে লৌহ থাকবে। প্রথমে আমরা আঁকা শিখি, পরে লজিকে যাই। প্রথমে আমরা এখানে লৌহ দিয়ে দিব, লৌহ মনে রাখবা লৌহের দুইটা রূপ, Fe3+ এবং Fe2+, Fe3+ এবং কি Fe2+। তো আপাতত আমি এখানে 3+ লিখতেছি, কেন লিখতেছি পরে আমি আসব। আর উপরে লিখবো কি Fe2+, Fe2+। দেখো পাশাপাশি এবং উপর নিচে কখনো সেম লিখবো না। তো যেহেতু আমি নিচে লিখেছি 3+, উপরে লিখবো 2+, এবং পাশাপাশিও আমরা এক লিখতে পারবো না। তো এখানে আমি লিখবো কি, যেহেতু এক লিখতে পারবো না তাহলে এখানে লিখবো কি 2+ না 3+? অবশ্যই 3+। আর পাশাপাশি উপর নিচে সেম রাখতে পারবো না, তাহলে এখানে কি লিখবো? Fe, উপরে 3+, তার মানে লিখবো এখানে 2+। দেখো পাশাপাশি কি হয়, এটা 2+ আর পাশাপাশি কি 3+। তো পাশাপাশি সেম করা যাবে না, উপর নিচে সেম করা যাবে না, এটা টেকনিক। পরেরটা দেখো, যেহেতু এখানে রয়েছে 2+, তাহলে আমরা এখানে লিখবো কি Fe3+, নিচে 3+, তাহলে উপরে হবে Fe2+। এটা কিন্তু আয়রনের দুইটা যা স্টেজ বা অবস্থা, লাইক আমি শোয়েব ভাইয়া, আমি একজন মানুষ, আমি শোয়েব ভাইয়া তোমাদের ভাইয়া, আবার আমার বউয়ের ক্ষেত্রে আমি তার কি হাজবেন্ড। তো একই আয়রন 2+ হিসেবে থাকতে পারে, 3+ হিসেবে থাকতে পারে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে আমরা আসতেছি। আচ্ছা, প্রথমেই কোষঝিল্লির ভিতরের তলে হাইড্রোজেন ভাঙবে, হাইড্রোজেন ভাঙবে, এই হাইড্রোজেন ভেঙে তৈরি হবে H+ মানে প্রোটন, এবং তৈরি হবে ইলেকট্রন, তৈরি হবে কি ইলেকট্রন, ইলেকট্রন। হাইড্রোজেন ভাঙলে তৈরি হবে H+ মানে প্রোটন এবং কি ইলেকট্রন। তাহলে এখানে আমরা হাফ অণু হাইড্রোজেন ভেঙেছে লিখতে পারি, হাফ অণু, এখানে হাফ অণু ধরো হাইড্রোজেন ভেঙেছে, এইটা না লিখলেও চলবে, তোমার সমস্যা নাই। আচ্ছা, এই হাইড্রোজেনের উৎস কি? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই হাইড্রোজেনের উৎস কি? এইটা কি আসলে পানি থেকে আগত হাইড্রোজেন? না, অ্যাকচুয়ালি দেখো এটা ভিতরে চলে আসে, আর এখানে আছে কি ফসফোলিপিড, লিপিডগুলো কি পানি বিকোষী। তাহলে লিপিড যেহেতু পানি বিকোষী, পানি থেকে এটা আসা সম্ভব না, এখানে পানি থাকা সম্ভব না। তাহলে এই হাইড্রোজেন কোথা থেকে আসে? কোষের ভিতরে যে বিভিন্ন শ্বসনিক বিক্রিয়ার ফলে শক্তি তৈরি হয়, ঠিক আছে, শ্বসনিক বস্তু থেকে, শ্বসনিক বিক্রিয়া থেকে যে শক্তি তৈরি হয়, লাইক এস NADH2, FADH2 বা সামথিং, অনেক কিছু থেকে আসতে পারে, ঠিক আছে, বাট এটা পানি ভেঙে আসে না। তো কোনো একটা উৎস থেকে হাইড্রোজেন আসলো, এই হাইড্রোজেনটাকে ভেঙে আমরা তৈরি করলাম কি H+। আমরা হাইড্রোজেন ভেঙে কি তৈরি করলাম? আমরা হাইড্রোজেন ভেঙে তৈরি করলাম এই যে প্রোটন, প্রোটন, এবং একটা কি তৈরি হলো? একটা ইলেকট্রন তৈরি হলো। এই ইলেকট্রনটাকে এখন গ্রহণ করবে কে? সাইটোক্রোম বি। সাইটোক্রোম বি এর মধ্যে থাকা আয়রন লৌহটা, কারণ সাইটোক্রোম একটা লৌহ গঠিত প্রোটিন, লৌহটা সাইটোক্রোমের লৌহটা এই ইলেকট্রনটা গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো, ভাইয়া কোন অবস্থা 3+ থেকে 2+, কোন অবস্থা ইলেকট্রনটা গ্রহণ করবে? তোমাকে আমি একটু সহজে বুঝিয়ে দিই, দেখো খেয়াল করো। Fe3+ মানে কি? Fe3+ মানে অলরেডি সে 3টা ইলেকট্রন হারিয়েছে। Fe3+ যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে, সে হয়ে যাবে Fe2+।
অ্যান্ড এইটা একটা স্টেবল পজিশন। Fe2+ কিন্তু একটা কি স্টেবল পজিশন, এটা একটা ভালো পজিশন, এটা একটা স্টেবল পজিশন, এটা একটা স্টেবল পজিশন। হ্যাঁ, এটা স্টেবল, এটা স্টেবল পজিশন। আর যদি সাপোজ ধরো Fe2+ যদি ইলেকট্রন গ্রহণ করে, Fe2+ একটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন সে হয়ে যাবে কি, গ্রহণ করা মানে কি পজিটিভ চার্জ কমা, সে হয়ে যাবে Fe+। এটা কিন্তু স্টেবল পজিশন না। Fe1+ এরকম কোনো অবস্থা তোমরা দেখছো না, এটা হবে আনস্টেবল। তাহলে Fe2+ ইলেকট্রন গ্রহণ করবে না, এটা পসিবল না, এটা গ্রহণ করবে না, বাট এটা পসিবল। তাহলে ইলেকট্রন গ্রহণ করবে কে, 3+। ইলেকট্রন গ্রহণ করবে কে, Fe3+। তাহলে সাইটোক্রোম বি এর কোন অবস্থা ইলেকট্রন গ্রহণ করে, উত্তর হলো 3+। 3+ ইলেকট্রন গ্রহণ করে। দেখো Fe3+ কি করে, ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করবে Fe3+ এবং ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যাবে Fe2+। কারণ ইলেকট্রন গ্রহণ করার পরে সে কিন্তু কি হয়ে যায়, Fe2+। এই যে ইলেকট্রন Fe3+ গ্রহণ করলো এবং হয়ে গেল কি Fe2+। আচ্ছা, তারপর এই ইলেকট্রনটা পাশের জন নিয়ে নিবে, পাশের জন থেকে পাশের জন, এভাবে একেবারে সে কি চলে আসবে, কোষের বাহিরের তলে চলে আসবে। এভাবে সে ইলেকট্রনটা কি করবে, কোষের বাহিরের তলে চলে আসবে। তো খেয়াল করো, প্রথমে তোমার তীর চিহ্ন কিভাবে আঁকবে, দেখো ঊর্ধ্বমুখী দুইটা পিঠাপিঠি তীর চিহ্ন দিবে, তারপর আবার নিম্নমুখী দুইটা পিঠাপিঠি তীর চিহ্ন দিবে, উপরের দিকে দুইটা, নিচের দিকে দুইটা, উপরের দিকে দুইটা, নিচের দিকে দুইটা, আবার উপরের দিকে দুইটা, আবার উপরের দিকে দুইটা, পিঠের সাথে পিঠ মিলিয়ে, আবার নিচের দিকে দুইটা, আবার নিচের দিকে কয়টা, দুইটা, আবার নিচের দিকে দুইটা। ওকে, তো দেখো আমরা তীর চিহ্নগুলো কিভাবে দিলাম, পেটের সাথে পেট মিলিয়ে ঊর্ধ্বমুখী দুইটা, নিম্নমুখী দুইটা, ঊর্ধ্বমুখী দুইটা, নিম্নমুখী দুইটা। প্রথমেই এই হাইড্রোজেন ভেঙে আগত ইলেকট্রনটা গ্রহণ করে সাইটোক্রোম বি এর মধ্যে থাকা Fe3+। ইলেকট্রন গ্রহণ করার পর সে হয়ে যাবে Fe2+। Fe2+ ইলেকট্রনটাকে রাখবে না, সে দিয়ে দিবে পাশের জনকে। কে ইলেকট্রন গ্রহণ করে, 3+। এই 3+ ইলেকট্রনটাকে নিবে, এই যে তার কাছ থেকে ইলেকট্রনটাকে নিল, এই যে সে নিল। দেখো সে যখন ইলেকট্রনটা ছেড়ে দিবে, ছেড়ে দিলে কিন্তু সে আবার হয়ে যাবে কি Fe3+। তীর চিহ্নগুলোর মানে কিন্তু এটাই। আচ্ছা, সে ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সে হয়ে যাবে আবার আগের মতো 2+। কারণ ইলেকট্রন গ্রহণ করলে সে কি হয়ে যায়, Fe2+ হয়ে যাবে। Fe3+ ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় 2+। এ আবার ইলেকট্রন পাশের জনকে দিয়ে দিবে, পাশের জনের কোন অবস্থাটা ইলেকট্রনটাকে রিসিভ করবে, সবসময় ইলেকট্রন রিসিভ করে 3+। তাহলে 3+ ইলেকট্রনটাকে রিসিভ করবে, এই যে ইলেকট্রনটাকে এইখানে চলে আসবে, সি থেকে এতে আসবে, এর কোন অবস্থা ইলেকট্রনটাকে রিসিভ করবে, উত্তর হলো Fe3+। Fe3+ অলওয়েজ ইলেকট্রন গ্রহণ করে, এটা মনে রাখবে। আচ্ছা, এই মতবাদের ক্ষেত্রে তো Fe3+ যদি ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে কি 2+। 2+ কিন্তু ইলেকট্রনটাকে রাখবে না, সে কিন্তু কি এই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। এই ছাড়া ইলেকট্রনটাই কিন্তু এই যে দেখো কুরজিলির বাহিরের তলে, কুরজিলির বাহিরের তলে যে ইলেকট্রনটা আসলো, এটা কিন্তু এই যে সাইটোক্রোম বাহিত হয়ে বি সি এ এভাবে বাহিত হয়ে 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 এটা কিন্তু কি জারণ বিজারণ করে করে এটা কি বাহিরের তলে এখন ইলেকট্রনটা চলে আসলো। এই ইলেকট্রন এবং বাহির থেকে আসবে অক্সিজেন, অক্সিজেন আসবে এবং এই যে ইলেকট্রন আর হাইড্রোজেন ভেঙে যে H+টা ছিল, এই H+, এই ইলেকট্রন এবং বাহির থেকে আগত অক্সিজেন, এগুলো মিলে তৈরি করবে পানি। এই পানিটা আবার কি বের হয়ে যেতে পারে। তাহলে দেখো আরেকবার রিক্যাপ করি, হাইড্রোজেন ভেঙে তৈরি হয় প্রোটন H+ এবং ইলেকট্রন, এই ইলেকট্রনকে গ্রহণ করে সাইটোক্রোম বি এর মধ্যে থাকা Fe3+ গ্রহণ করে হয়ে যায় Fe2+। Fe2+ ইলেকট্রন রাখবে না, পাশের জনকে দিয়ে দিবে,
কোন অবস্থা রিসিভ করবে? সাইটোক্রোম সি এর Fe3+ ইলেকট্রনটাকে রিসিভ করবে। সে যেহেতু সাইটোক্রোম বি এর Fe2+ যেহেতু ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে আবার সে হয়ে যাবে কি 3+। ঠিক আছে? আচ্ছা, এভাবে ইলেকট্রনটা সাইটোক্রোম চেইন দ্বারা বাহিত হয়ে অর্থাৎ BCA হয়ে এটা বাহিরের তলে চলে আসবে। বাহির থেকে আগত অক্সিজেন, হাইড্রোজেন ভেঙে আগত প্রোটন এবং এই যে ইলেকট্রন সাইটোক্রোম পাম্প দ্বারা বাহিত হওয়া ইলেকট্রন সবগুলো মিলিত হয়ে পানি তৈরি করবে। এই পানিটা এখন কুরজিলি থেকে বের হয়ে যাবে। এইখানে দেখো যখন ইলেকট্রন আসতেছিল একটা ঋণাত্মক একটা টান বা বল তৈরি হয়েছিল। তো ইলেকট্রন প্রবাহের ক্রমটা কি হবে খেয়াল করো। ইলেকট্রন প্রবাহের ক্রমটা এখানে কি হবে দেখো। ইলেকট্রনটি ভিতরের তল থেকে বাহিত হয়ে বাহিরের তলের দিকে গিয়েছে। হ্যাঁ, ভিতরের তল থেকে বাহিরের তলের দিকে গিয়েছে। তাহলে ইলেকট্রন প্রবাহের ক্রমটা কি হবে? ইলেকট্রন প্রবাহের ক্রমটা কি হবে দেখো। ইলেকট্রন প্রবাহের ক্রমটা হবে ক্রমটা কি হবে? সাইটোক্রোম প্রথমে কি বি, সিওআইটি মানে সাইটোক্রোম প্রথমে হবে কি বি, তারপর বেবি চাইল্ড, তারপর কি অ্যাডাল্ট, বিসিএ মনে রাখতে পারো। অথবা তুমি যদি বাহির থেকে ভিতরের দিকে মনে রাখতে চাও আফগানিস্তান ক্রিকেট বোর্ড এটা মনে রাখতে পারো। আর যদি তুমি ভেতরের থেকে বাইরের দিকে মনে রাখতে চাও বেবি চাইল্ড অ্যাডাল্ট এভাবে মনে রাখতে পারো। ইলেকট্রন প্রবাহের ক্রম হলো BCA বেবি চাইল্ড অ্যাডাল্ট। আর এটার উল্টা হবে অ্যানায়নের প্রবাহ। যেহেতু এখানে ঋণাত্মক একটি ফোর্স, ঋণাত্মক বা ইলেকট্রন এদিক থেকে এদিকে আসলো, হ্যাঁ, এইখানে একটা ঋণাত্মক ফোর্স তৈরি হয়েছে। এইটার কারণে অ্যানায়ন কিন্তু বাহির থেকে প্রবেশ করবে। বাহির থেকে কি প্রবেশ করবে? অ্যানায়ন প্রবেশ করবে। অ্যানায়ন প্রবেশ করবে। তো বাহির থেকে কি প্রবেশ করবে? অ্যানায়ন। দেখো অ্যানায়ন ঋণাত্মক চার্জ এখন প্রবেশ করবে। এটা প্রবেশ করলো, এইটা সাইটোক্রোম পাম্প দ্বারা বাহিত হয়ে চলে আসবে একেবারে কি সাইটোপ্লাজমে অর্থাৎ কোষের ভিতরে। ইলেকট্রন ভেতরের তল থেকে বাহিরের তলে যায়, এখানে একটা ঋণাত্মক ফোর্স তৈরি হয়। এইটার দরুন বাহির থেকে বহিস্থ দ্রবণ থেকে একটি অ্যানায়ন এই সাইটোক্রোম পাম্প দ্বারা বাহিত হয়ে সক্রিয় পদ্ধতিতে বিক্রিয়া করে সক্রিয় পদ্ধতিতে এটিপি খরচ করে এটা কোষের ভিতরে সাইটোপ্লাজমে চলে আসে। তো অ্যানায়নকে আমরা সাইটোপ্লাজমে নিয়ে আসলাম। তো এখানে অ্যানায়ন বেড়ে গেল, মাইনাস চার্জ বেড়ে গেল। এইটার নিরপেক্ষতা বজায় রাখার জন্য বা নিরপেক্ষ করার জন্য আমরা বহিস্থ দ্রবণ থেকে একটি পজিটিভ আয়নকে নিয়ে আসব। বাট এইখানে কোনো শক্তি লাগবে না, এটা নিয়ে আসা হবে নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়ায়। নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই পজিটিভ আয়নটাকে আমরা নিয়ে আসব সাইটোপ্লাজমের ভিতরে। অ্যানায়নের ক্রমটা কেমন হবে? অ্যানায়ন প্রবাহের ক্রমটা তাহলে কেমন হবে? এটা হবে তার উল্টা, তাই না? সাইটোক্রোম প্রথমে কি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তাহলে দেখো ইলেকট্রন প্রবাহ এবং অ্যানায়নের প্রবাহ পরস্পর কিন্তু কি উল্টা বা বিপরীতমুখী। এই কথাটা একটু লিখে রাখি, ইলেকট্রনের প্রবাহ এবং অ্যানায়নের প্রবাহ, ঋণাত্মক আয়নের প্রবাহ সাইটোক্রোমের ক্ষেত্রে কি সাইটোক্রোম দিয়ে যখন তারা যাবে তারা কি প্রবাহটা কেমন হবে? বিপরীতমুখী। ওকে, তো আমরা দেখে নিলাম ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন যাবে ভেতরের তল থেকে বাহিরের দিকে, তাই না? ভেতরের তল থেকে বাহিরের দিকে গিয়ে এই যে ভেতরের তল থেকে সে যাবে কোথায়? বাহিরের দিকে। এটা হলো ইলেকট্রনের প্রবাহ। আর ইলেকট্রন প্রবাহের কারণে যে ঋণাত্মক ফোর্সের তৈরি হয়েছে সেটার জন্য অ্যানায়ন যাবে বাহির থেকে ভিতরের দিকে। তো আমি আশা করি বিষয়টা একদম ক্লিয়ার।
যখন আমরা অ্যানায়নকে প্রবেশ করিয়েছি তখন সাইটোক্রোম পাম্প দ্বারা বাহিত হয়েছে, অর্থাৎ এখানে শক্তি খরচ হয়েছে। আর যখন আমরা ক্যাটায়নকে প্রবেশ করেছি নিরপেক্ষতা রক্ষার জন্য, যেহেতু অ্যানায়ন আসছে তো ক্যাটায়নকেও আসতে হবে, নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা ক্যাটায়নকে নিয়ে এসেছি নিষ্ক্রিয় পদ্ধতিতে, ব্যাপন পদ্ধতিতে, কোনো রকমের এটিপি এখানে খরচ হয়নি। তাহলে সাইটোক্রোম পাম্প মতবাদে কোন আয়নটাকে প্রবেশ করাতে শক্তি লাগে? উত্তর হলো অ্যানায়ন। আর ক্যাটায়ন বা পজিটিভ চার্জকে ভিতরে প্রবেশ করাতে কোনো রকমের শক্তি লাগে না, এটা নিষ্ক্রিয় ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। তো আশা করি একদম ক্লিয়ার। আমরা বই থেকেও দেখাবো, বাট আশা করি এখন তোমাদের এটা একেবারে কি ক্লিয়ার। লুন্ডেগারের মতবাদ আমাদের কি একদম ক্লিয়ার। তো এখানে খেয়াল করো, ছোট্ট দুইটা টপিক আমরা পড়ে নেই। অ্যানায়নের শোষণ কেমন পদ্ধতিতে হয়েছে? উত্তর হলো সক্রিয়ভাবে। এখানে এটিপি খরচ হয়েছে, ওইখানে অনেক বিক্রিয়া টিক্রিয়া হয়েছে, এটিপি খরচ হয়েছে। ক্যাটায়নের শোষণ কিভাবে হলো? নিষ্ক্রিয়ভাবে। ঠিক আছে, বাহককে সাইটোক্রোম নামক মেমব্রেন প্রোটিন এখানে বাহক হিসেবে কাজ করেছে। আচ্ছা, এখন তোমাদের বইয়ে জারণ বিজারণের একটি কথাবার্তা তোমরা পাবে। তো এই জারণ বিজারণটা আমি একটু শর্টে বুঝিয়ে দেই, তো তুমি এইভাবে মনে রাখতে পারো। যারা বুঝবে না বা এটা একটু ঝামেলা হয়, মনে রাখো Fe3+, Fe3+ এখানে সবসময় হবে জারিত, কারণ তার ঘটে বিজারণ, তার ঘটে কি বিজারণ, তার ঘটে বিজারণ। আর Fe2+ সে হবে বিজারিত, সে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার ঘটবে জারণ। তো এটা আপাতত তুমি মনে রাখো, জারিত এখানে 3টি শব্দ রয়েছে, এজন্য এটা 3+। ঠিক আছে, আপাতত মনে রাখো। আর এই যে Fe3+ যে এখানে লিখেছি, এখানে তুমি লিখে রাখবে জারিত। ঠিক আছে, এটা হলো জারিত লৌহ, এটা জারিত লৌহ। আর Fe2+ এর এখানে লিখে রাখতে পারো এটা বিজারিত লৌহ। আরেকটু কাজ বাকি আছে, যেখানে 2+, Fe2+, সেইখানে লিখবে 2 অ্যানায়ন, 2 অ্যানায়ন। যেখানে 3+, সেখানে লিখবে 3 অ্যানায়ন। তো 2 অ্যানায়ন, 3 অ্যানায়ন, 2 অ্যানায়ন, 3 অ্যানায়ন, অ্যান্ড এইখানে একটা অ্যানায়ন, এটা কিন্তু এই যে প্রবেশ করে ফেলেছে। ঠিক আছে, তো এখানে একটু কমপ্লেক্স হয়ে গিয়েছে, বইয়ের মধ্যে আমরা আবার দেখাই দিব। আচ্ছা, ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ মানে এটা বিজারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া। আর ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে, সারণ, ইলেকট্রনের সারণ মানে জারণ, সারণ মানে কি জারণ। তাহলে মনে রাখবে Fe2+ সে ইলেকট্রন ছেড়ে দেয়, তার হয় জারণ। আর Fe3+ সে সবসময় ইলেকট্রন গ্রহণ করে, তার ঘটে বিজারণ। আর Fe3+ ইলেকট্রন গ্রহণ করার পর জারিত হয়। ঠিক আছে, জারিত হয়। তাহলে Fe3+ এর সাথে জারিত কথাটা যাবে। তোমাদের বইয়ে লেখা আছে জারিত লৌহ, জারিত লৌহ। যেইখানে জারিত লেখা, মনে রাখবে জারিতর মধ্যে 3টা লেটার, এটা 3+, Fe3+। এটা Fe3+টা জারিত শব্দটাকে রিপ্রেজেন্ট করবে। আর Fe2+, যেখানে বিজারিত কথা লেখা থাকবে, মনে রাখবে এটা হলো Fe2+। তুমি বিজারিতর এখানে বাংলা রিডিং এর এখানে লিখে রাখবে Fe2+। Fe2+ হলো বিজারিত লৌহ, আর Fe3+ হলো জারিত লৌহ। তো তোমাদের বইয়ে জারিত বিজারিত এইভাবে লেখা দেখে একটু কঠিন লাগে, তো তুমি যেখানে জারিত লেখা সেখানে লিখবা Fe3+, যেখানে বিজারিত লেখা ওইখানে লিখে রাখবা, তোমাদের বইয়ে লিখে রাখবা Fe2+, তাহলে দেখবা পড়তে সহজ লাগতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সটে যাই। চলো, আমাদের অল্প একটু বাকি আছে, বেশি বাকি নাই, আমাদের অল্প একটু বাকি আছে। দেখো, আমাদের লুন্ডেগারের মতবাদ শেষ, এখন আমরা আরেকটা মতবাদ শুরু করব, একেবারে ছোট। সাইটোক্রোম হিমোগ্লোবিন উভয় লৌহ গঠিত প্রোটিন, ইয়েস। অ্যান্ড এটা আমরা দেখিয়েছি, অর্থাৎ এই পড়াটা হলো এই পড়াটা, এই যে এই পড়াটা। হিমগ্লোব বিশিষ্ট প্রোটিন দুইটাই, সাইটোক্রোম হিমোগ্লোবিন। সাইটোক্রোমের কাজ হলো ইলেকট্রন পরিবহন করা, হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। আচ্ছা, এখন আমরা একেবারে ছোট একটা মতবাদ, সেটা হলো লেসিথিন বাহক মতবাদ। এটা পরীক্ষায় আসবে না, আই রিপিট, এটা কখনোই সিকিউ আসবে না, এটা এমসিকিউ আসতে পারে সর্বোচ্চ। লেসিথিন বাহক মতবাদের মধ্যে বাহক হিসেবে কে কাজ করে? উত্তর হলো লেসিথিন, নামের মধ্যে বলা আছে লেসিথিন। এটা একটা উভধর্মী জটিল ফসফোলিপিড, এটা একটা উভধর্মী
জটিল ফসফোলিপিড। ফসফোলিপিড, লিপিডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত, এই জন্য এটার নাম কি? ফসফোলিপিড। তো দেখো এখানে কি হয়, এই ফসফোলিপিড বাহক হিসেবে কাজ করে। বাহক হিসেবে কাজ করে কে? লেসিথিন নামক ফসফোলিপিড। এই যে লেসিথিন, লেসিথিন বহিস্থ দ্রবণ থেকে, লেসিথিন বহিস্থ দ্রবণ থেকে ক্যাটায়ন এবং অ্যানায়নকে গ্রহণ করে তার মধ্যে নেয়, রিসিভ করে। রিসিভ করার পর তারা একটা যৌগ তৈরি করে, লেসিথিন কমপ্লেক্স তৈরি করে, অ্যান্ড কুরজিলির ভেতরের দিকে, ভেতরের তলের দিকে যায়, অর্থাৎ সাইটোপ্লাজমের দিকে যায়। ভিতরের তলে যাওয়ার পরে, কুরজিলির ভিতরের তলে যাওয়ার পরে এই যৌগটা, এই কমপ্লেক্সটা ভেঙে যায়। অর্থাৎ লেসিথিন, ক্যাটায়ন এবং অ্যানায়ন সহযোগে যে যৌগটি তৈরি হয়েছিল সেটা ভিতরের তলে গিয়ে ভেঙে যায়। কোন এনজাইমের কারণে? লেসিথিনেস এনজাইমের কারণে। লেসিথিনেস, লেসিথিনেস, লেসিথিনেস এনজাইমের কারণে ওই যৌগটি ভেঙে যায় এবং তৈরি করে, আমি এটা মনে রাখি, কফ। কি তৈরি করে দেখো? কফ। কুলিন আর ফতে হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। কুলিন তৈরি করে এবং ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করে, এবং অ্যানায়ন ক্যাটায়ন কিন্তু কি সাইটোপ্লাজমে দিয়ে দেয় এবং সে নিজে ভেঙে যায়। এই যে ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করে এবং কুলিন তৈরি করে, এগুলো আবার বাহিরের তলে চলে আসে আরো ক্যাটায়ন এবং অ্যানায়নকে রিসিভ করার জন্য। এভাবে চলতে থাকে। এটা অনেকটা তুমি নৌকার মতো চিন্তা করতে পারো। লেসিথিন হলো একটা নৌকা, সে অ্যানায়নকে তুললো, ক্যাটায়নকে তুললো, তোলার পরে নৌকাটা একটা যৌগ তৈরি করে ফেললো, টোটালটা একটা যৌগ তৈরি করে ফেললো, এটাকে বলতেছে আমরা লেসিথিন কমপ্লেক্স। অ্যান্ড এটা এখন কুরজিলির বাহিরের তল থেকে ভিতরের তলে যাবে। ভিতরের তলে যাওয়ার পর এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে শক্তি খরচ করে এটা ভাঙবে, শক্তি খরচ করে এটা ভাঙবে। হ্যাঁ, অ্যান্ড ক্যাটায়ন অ্যানায়ন মুক্ত হবে, ক্যাটায়ন অ্যানায়ন প্রবেশ করে, ক্যাটায়ন অ্যানায়নগুলো প্রবেশ করে ফেলবে সাইটোপ্লাজমের ভিতরে। এটা শক্তি খরচ করে হবে কিন্তু, কারণ ভাঙতে শক্তি লাগবে। লেসিথিনটা ভেঙে তৈরি করবে কফ। আমরা কারো বাসায় ঢোকার আগে একটু কি দেই? কফ, মানে কি কাশি দেই, তাই না? এটা এভাবে মনে রাখবা, কফ। কুলিন এবং ফসফোটাইডিক অ্যাসিডে ভেঙে যায়। এই ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড এটাও কিন্তু কি, এই যে ফসফোটাইডিক অ্যাসিড লেখা আছে, ফসফোটাইডিক অ্যাসিড, এই ফসফোটাইডিক অ্যাসিডও কিন্তু, ফসফোটাইডিক অ্যাসিডও কিন্তু কি এক ধরনের ফসফোলিপিড। ফসফোটাইডিক অ্যাসিড এটাও এক ধরনের কি ফসফোলিপিড। তো তোমাদের পরীক্ষা আসবে এখান থেকে যে লেসিথিন ভেঙে কি তৈরি করে? কফ তৈরি করে। কি তৈরি করে? কফ। কুলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিডও কিন্তু ওয়ান কাইন্ডস অফ কি ফসফোলিপিড। তো লেসিথিন ছিল একটা জটিল অবধর্মী ফসফোলিপিড, আর এখানে ফসফোটাইডিক অ্যাসিড সেও কিন্তু কি ফসফোলিপিড। তো এটা একদম সহজ ছিল। এখন আমরা দেখব কোন মতবাদের প্রবক্তাকে। মাঝে মাঝে এখান থেকে খুবই ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসতে পারে, তো আমরা এটা একটু দেখে রাখবো। সাইটোক্রোম পাম্প মতবাদের প্রবক্তা হলো লুন্ডেগার এবং বার্সাট্রম। লুন্ডেগার এবং বার্সাট্রম। লেসিথিন বাহক ধারণার প্রবক্তা, আমরা একটু আগে পড়লাম লেসিথিন বাহক ধারণা, এটার প্রবক্তা হলো বেনেট ক্লার্ক। আসবে আসবে আসবে, এটার মধ্যে দেখো আমি অনেকগুলা স্টার দিচ্ছি, তার মানে এইটা তোমাকে শেখা লাগবেই, ঠিক আছে? লেসিথিন বাহক ধারণার এই মতবাদটি দিয়েছেন বেনেট ক্লার্ক। আর প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, এটা হলো আধুনিক মতবাদ। আমি বলেছিলাম প্রোটন থাকলে সেটা কি আধুনিক মতবাদ। আর এটা পিটার মিসেলের কেমিওসমোটিক মডেলের সাথে কি তুলনীয়। ব্যাপন কে দিয়েছে? হোপ এবং স্টিফেন। আয়ন বিনিময় মতবাদ কে দিয়েছিল? ডেভনিল, পান্ডে, সিনহা। একটু পরে রাখবা। ডুনান সাম্যাবস্থার মধ্যে ডুনান আছে, দিয়েছিল এফজি ডুনান। ব্যাপক প্রভাব একটু পরে রাখবা, এগুলো লাগবে না, বাট লাগবে যেটা সক্রিয়রগুলো, যেরকম সাইটোক্রোম পাম্প মতবাদের প্রবক্তাকে কয়েকবার প্রশ্নের মধ্যে আসা লুন্ডেগার। লেসিথিন বাহক ধারণার প্রবক্তাকে বেনেট ক্লার্ক। প্রোটন অ্যানায়ন কোন মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কেমিওসমোটিক মডেল। কার? পিটার মিসেলের। আর এগুলো তুমি একটু শিখে রাখতে পারো, লেস ইম্পর্টেন্ট। এগুলো কি লেস ইম্পর্টেন্ট, এগুলো লাগবে না বেশি। আচ্ছা চলো, পানি এবং খনিজ লবণ শোষণের মধ্যে আমরা একটু পার্থক্য দেখে নেই, এটা আমরা বই থেকে দেখে নিব। পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু আসার মতো কোশ্চেন। দেখো,
পানি কিন্তু নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, নিষ্ক্রিয়, কোনো রকমের এটিপি খরচ হয় না, মূলরুম দিয়ে জাস্ট পানি প্রবেশ করে প্রস্রবণকারীর কারণে। আর খনিজ লবণের অধিকাংশ খনিজ লবণ খনিজ লবণের ক্ষেত্রে কিন্তু কিছু নিষ্ক্রিয় আছে, তাই না? নিষ্ক্রিয় মতবাদ আমরা পড়েছি, বাট অধিকাংশ খনিজ লবণ সক্রিয়ভাবে পরিশোষিত হয়। আচ্ছা, বিপাকীয় শক্তি, যেহেতু নিষ্ক্রিয়ভাবে পানি শোষিত হয়, নিষ্ক্রিয়ভাবে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না। আর এখানে যেহেতু সক্রিয়ভাবে, অধিকাংশই সক্রিয়ভাবে পরিশোষিত হয়, বিপাকীয় শক্তির প্রয়োজন পড়বে। পানি, এটা গতকালকেও দেখিয়েছিলাম, পানি অণু আকারে শোষিত হয়, পানি অণু আকারে H2 আকারে শোষিত হয়। আর খনিজ লবণ আয়ন আকারে শোষিত হয়, Na+Cl- আকারে শোষিত হয়। ঠিক আছে, কখনো NaCl এভাবে কখনো শোষিত হওয়া পসিবল না, সে আয়ন আকারে, আয়নে ভাগ হয়ে তারপর শোষিত হবে। আচ্ছা, শোষণের মাধ্যম, পানি অধিকাংশ ক্ষেত্রে মূলরুম দিয়ে প্রবেশ করে, এগুলো তোমরা জানো। আর খনিজ লবণ মূলের অগ্রভাগ বা কোষ বিভাজন অঞ্চল বা বর্ধিষ্ণু অঞ্চল, যেটাকে আমরা বলি, মূলের নবগঠিত অঞ্চল বা বর্ধিষ্ণু অঞ্চল বা মূলের অগ্রভাগ দিয়ে প্রবেশ করে। বাহক, বাহক লাগবে না, পানির জন্য কোনো বাহকের প্রয়োজন নাই। আর এখানে বাহকের কারণ ওই যে লেসিথিন বাহক, সাইটোক্রোম বাহক লাগে। 6 নম্বরে একটা জিনিস অ্যাড করে নাও, সেটা হলো এনজাইম। তো পানি তো নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, তাহলে এখানে এনজাইম লাগে না, আর এইখানে কি এনজাইম লাগে। তো এটা 6 নম্বরে তোমরা অ্যাড করে নিতে পারো, বইয়ের মধ্যে 6 নম্বরে এটা অ্যাড করে নাও। আমরা সর্বশেষ পড়ায় চলে আসলাম। পানি এবং খনিজ লবণ শোষণের মধ্যে পার্থক্য দেখে নিলাম। এখন আমরা প্রভাবক, প্রভাবকগুলো একদম ইজি। প্রভাবকগুলো যদি আমি বই থেকে দেখাই, তারপর দেখো প্রভাবকের ক্ষেত্রে খেয়াল করো, আয়নের ঘনত্ব, হ্যাঁ, মাটির মধ্যে বা পানির মধ্যে, কৈশিক পানির মধ্যে আয়নের কম বেশি অবশ্যই শোষণের ক্ষেত্রে এটা প্রভাবক হিসেবে কাজ করবে। তাপমাত্রা, বেশি তাপমাত্রা হয়ে গেলে বেশি প্রস্বেদন, যত বেশি প্রস্বেদন হবে তত বেশি প্রস্বেদন টান তৈরি হবে, লবণ তত বেশি শোষিত হবে। পিএইচ, আলোক, অক্সিজেন, শোষণিক বস্তু, এগুলো কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে। তো এগুলো মোটামুটি সবগুলোর সমানুপাতিক হারেই থাকে। আয়নের ঘনত্ব যত বেশি, হ্যাঁ, বহিঃস্থ দ্রবণে যত বেশি আয়নের ঘনত্ব থাকবে তত বেশি এটা কি লবণ শোষিত হবে। তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে তাপমাত্রা বাড়লে লবণ শোষণ বাড়বে, বাট নির্দিষ্ট অতিক্রম করলে ওটা আবার কিন্তু কি খারাপ। আচ্ছা, উচ্চ তাপমাত্রা পরিশোষণ হার কমিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, গেল আলোর ক্ষেত্রেও সেম, আলো কিন্তু প্রস্ফোটনকে প্রভাবিত করে, আর প্রস্ফোটনের প্রভাব কিন্তু এই খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে পড়বে। আচ্ছা, অক্সিজেন, এগুলা সমানুপাতিক শ্বসনিক বস্তু, যদি কম থাকে, শ্বসনিক বস্তু কম থাকে, তার মানে কি এটিপি তৈরি কম হবে, সক্রিয় শোষণ হবে না, লবণ শোষণ কি হবে, কম হবে। এগুলো সমানুপাতিক সম্পর্ক। একটা জাস্ট আমরা পড়বো 7 নাম্বার পয়েন্টটা, ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা, এই পয়েন্টটা থেকে এমসিকিউ আসতে পারে। একটা আয়ন অন্য আয়নের উপর প্রভাব বিস্তার করতে পারে, যেরকম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আয়নকে বাধাগ্রস্ত করে। তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এইগুলো এইগুলো ব্যস্তানুপাতিক কার? পটাশিয়ামের। এইটা তুমি যদি বইয়ের মধ্যে লিখে রাখতে পারো তাহলেই তুমি পারবা। আরেকটা লিখতে পারো, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম তারা কিন্তু আবার পরস্পর কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম একে অপরকে কি করে? বাধা দেয়। এটা অন্য একটা বইয়ে লেখা আছে। তো এটা আমরা টেকনিক্যালি এভাবে মনে রাখতে পারি। আমরা এই পড়াটা টেকনিক্যালি এভাবে মনে রাখতে পারি যে মেকার পিটা, সাপোজ তুমি কোনো মেকারকে তোমার একটা কোনো যন্ত্র বা ডিভাইস ঠিক করতে দিলে সেটাকে নষ্ট করে ফেললো, এখন মেকার পিটা। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পিটা মানে কি? ব্যস্তানুপাতিক, খারাপ জিনিস, হ্যাঁ, বাধাগ্রস্ত করে। কাকে বাধাগ্রস্ত করে? পটাশিয়ামকে বাধাগ্রস্ত করে। আবার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+, এ আবার বাধা দেয় কাকে? ক্যালসিয়ামকে। ঠিক আছে, ক্যালসিয়ামকে বাধাগ্রস্ত করে। এটা অন্য একটা রাইটারের বইয়ে লেখা আছে। তো এটা কিন্তু আমাদের একটু জানা লাগবে। ঠিক আছে, ক্যালসিয়াম পটাশিয়ামের শোষণকে কি করে? বাধাগ্রস্ত করে। ব্যাপক প্রবাহের ক্ষেত্রে একটা কথা আমরা স্কিপ দিয়েছিলাম, সেটা হলো টমেটো গাছ। এই টমেটো গাছের কথাটা একটু মনে রাখবা। লুপসিনস্কি টমেটো গাছে
পরীক্ষা করার মাধ্যমে দেখতে পান যে প্রস্বাদন বাড়লে আয়ন পরিশোষণ কি হয়, বাড়ে। এটা আমাদের স্কিপ গিয়েছিল, এজন্য বলে দিলাম। এখন আসো এমসিকিউ প্র্যাকটিস, মাত্র কয়েকটা প্র্যাকটিস আছে। প্রথমে আমরা দেখব লুন্ডেগার মতবাদ। এটিপি অংশ নেয়, অবশ্যই এটিপি লাগবে। ঘনত্বের আনতের বিপরীতে, হ্যাঁ। আয়নের নিরপেক্ষতায় অক্সিজেন অংশ নেয়, হ্যাঁ। এই যে বাহির থেকে 1/4 অক্সিজেন, ইলেকট্রনটা এবং হাইড্রোজেন ভেঙে যে H+ এই সবগুলো মিলে পানি তৈরি করে ফেলে। তাহলে নিরপেক্ষতা তৈরিতে অক্সিজেন অংশ নেয়, এটাও সঠিক। তাহলে এটার উত্তর হবে 1 2 3। এটার উত্তর হবে কি 1 2 3 সবগুলা। আচ্ছা, খনিজ লবণ পরিশোষণে লুন্ডেগারের মতে কুশঝিলিতে কোন এনজাইমের বিক্রিয়ার ফলে প্রোটন ও ইলেকট্রন সৃষ্টি হয়? আচ্ছা, এটা জিনিস খেয়াল করো, এটা বলতে ভুলে গিয়েছিলাম। এই যে হাইড্রোজেন ভাঙে, হাইড্রোজেন ভেঙে তৈরি হয় ইলেকট্রন এবং H+। এই হাইড্রোজেন ভাঙার পদ্ধতিটার নাম, প্রসেসটার নাম ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন। ডি শব্দের অর্থ কি? ডিলিট করা। ডি শব্দের অর্থ ডিলিট করা। ডি শব্দের অর্থ কি? ডিলিট করা, বাদ দেওয়া। হাইড্রো মানে কি? হাইড্রোজেন, প্রক্রিয়া, হ্যাঁ, হাইড্রোজেন ভাঙার প্রক্রিয়া, ডিহাইড্রোজিনেশন। এই প্রক্রিয়ায় একটা এনজাইম সহায়তা করে, তার নাম ডিহাইড্রোজিনেস এনজাইম। ডিহাইড্রোজিনেস এনজাইম এই প্রক্রিয়ায় কি করে? সহায়তা করে। তো আমাদের এই এমসিকিউটার মধ্যে লুন্ডেগার মতবাদের মধ্যে কুশঝিল্লির যে এনজাইমটা ভেঙে হাইড্রোজেনকে ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে, তার নাম কি হবে? ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস, খুব ভালো একটা কোশ্চেন। আচ্ছা, সাইটোক্রোম কি? সাইটোক্রোম হলো লৌহ গঠিত একটা প্রোটিন। এস, লৌহ মানে কি? হিম গ্রুপ বিশিষ্ট বা লৌহ গঠিত একটা প্রোটিন, হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। আচ্ছা, সাইটোক্রোমের কাজ কি? ইলেকট্রন পরিবহন করা, আমরা পড়েছি। হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা, আর ইলেকট্রন আদান প্রদান করা, এটা হলো কি? সাইটোক্রোমের কাজ, ইলেকট্রন আদান প্রদান। এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে কিন্তু সাইটোক্রোমের মধ্যে। তাপমাত্রা বৃদ্ধি হলে সাধারণত খনিজ লবণ সমানুপাতিক বাড়বে, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কি বাড়বে। তারপর বর্তমানে অধিকাংশ বিজ্ঞানীরা এই ব্যাপারে একমত যে খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে বিপাকীয় শক্তি ব্যয় হয়, মানে সক্রিয়। বিপাকীয় শক্তি লাগে মানে কি? এটা সক্রিয়, সক্রিয়। এটা কি? বিপাকীয় শক্তি ব্যয় হয় মানে সক্রিয়। কোন মতবাদের ক্ষেত্রে সমর্থন করে, মানে সক্রিয় কোনটা? ডুরান্ট সমঅবস্থা না, লুন্ডেগার সক্রিয়। তাহলে এর উত্তর হবে লুন্ডেগারের মতবাদ। আচ্ছা, পরে দেখি, আমাদের স্লাইড শেষ, অর্থাৎ আমাদের পড়া শেষ। বাট আমরা বইটা, আমাদের মেন বইটা আমরা একবার দেখতে চাই। আমরা মেন বইটা একবার দেখব। চলো মেন বই আমরা একবার দেখে ফেলি, তাহলে আমাদের পড়াটা একেবারে সুন্দর করে গোছানো হয়ে যাবে। আমরা জাস্ট 5 মিনিটে বইটা দেখব একবার। খেয়াল করো, প্রথম পেজ। আমরা বলেছিলাম, প্রথমেই বলা আছে স্টিফেন হেলস। আমরা বলেছিলাম হ্যালো, শরীরের কি হাল, শরীরের কি অবস্থা, অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্বের জনক হলো স্টিফেন হেলস। তিনি মনে করেছিলেন উদ্ভিদ বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক এতে কি করে? হেল্প করে। অর্থাৎ উদ্ভিদ বাতাস থেকে কিছু খাবার গ্রহণ করে এবং সূর্যালোক এটাতে হেল্প করে। যদিও এটা মানে পুরোপুরিভাবে সেন্স ক্লিয়ার করে নাই, তবু তিনি যেহেতু সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন, এজন্য তাকে বলা হয় উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। আচ্ছা, প্ল্যান্ট ফিজিওলজির জনককে? উত্তর হলো স্টিফেন হেলস। আচ্ছা, এখন দেখো, অনেক কিছু 17টা অত্যাবশ্যকীয় উপাদান আছে, আমরা জানি 17টা অত্যাবশ্যকীয় উপাদান আছে। তারপরে এখানে আছে লবণ পরিশোষণের অঙ্গ। লবণ পরিশোষণের অঙ্গ স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল বা নবগঠিত অঞ্চলের কোষগুলোই, আর জলজ উদ্ভিদের, নিমজ্জিত জলজ উদ্ভিদের ক্ষেত্রে সর্বাঙ্গই, ঠিক আছে, সব অঙ্গই লবণ পরিশোষণের ক্ষেত্রে কার্যকর। মাটি থেকে গৃহীত হয় 14টি উপাদান এবং বাতাস থেকে গৃহীত হয় 3টি উপাদান, CHO। এগুলো আমরা পড়েছি। আচ্ছা, কোন অবস্থায় লবণ পরিশোষিত হয়? কখনোই গাছ কখনোই কঠিন অবস্থায় কোনো কিছুকে শোষণ করতে পারে না। এগুলো সবসময় কি হবে? আয়ন আকারে শোষিত হবে, যে আয়ন হিসেবে শোষিত হবে। ক্যাটায়ন, অ্যানায়ন, আয়ন আকারে শোষিত হবে। সোডিয়াম ক্লোরাইড কখনো NaCl আকারে শোষিত হতে পারবে না, এগুলো ভাঙবে, Na+ এবং Cl- আকারে শোষিত হবে, অর্থাৎ আয়ন আকারে শোষিত হবে।
কোন আয়ন ধীরে, কোন আয়ন দ্রুত শোষিত হয় আমরা কিন্তু পড়েছি। পুনা পুনা পটাশিয়াম প্লাস NO3 মাইনাস এরা ফাস্ট শোষিত হয়। কাঁসা এরা কি ধীরে শোষিত হয়, মন্থর গতিতে শোষিত হয়। পরবর্তীতে লবণ শোষণ কি একটা সংজ্ঞা দিয়েছে, পানিবাদ সংজ্ঞা, একদম সহজ। এই যে আমরা বলেছিলাম যে অত্যাবশ্যকীয় মৌলের সংজ্ঞা দুইটা শর্ত অবশ্যই ফিল আপ করতে হবে, জীবনচক্রে এটা লাগবেই এবং বিপাকের জন্য এটা লাগবেই। হ্যাঁ, স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে এটা লাগবেই এবং তার মেটাবলিজম বিপাকের জন্য এটা অবশ্যই প্রয়োজনীয়। এই সংজ্ঞাটা দিয়েছিল কি অ্যাবস্টেইন, একটু মনে রাখবা, লাগবে না। ফাতা, এই যে ফাতা পড়েছিলাম, ফুল ফাতা ঝরে পড়ে কিসের অভাবে, ফসফরাসের অভাবে। আর ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠনের জন্য দরকারি। আর যদি নাইট্রোজেন অপশনে থাকে তাহলে নাইট্রোজেনও কিন্তু ক্লোরোফিল গঠনের জন্য দরকারি, আমরা পড়েছি এগুলা। উপকারী মৌল হিসেবে এগুলো আমরা অনেক পড়েছি। দেখো সিলিকন গাছের জন্য, গাছ দন্তার সাথে সিলিকন 30 মিলিমোল লাগে। C4 উদ্ভিদের জন্য এই যে C4, সোডিয়াম দন্তার সাথে ছিল সোডিয়াম। নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, লিগিউম কি পড়াইছি, কোবাল্ট। আয়োডিনের জন্য, সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন লাগে, ঠিক আছে। সিলিকন গাছ জাতীয় উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল, এটার পরিমাণ কিন্তু 30 মিলিমোল। কাজেই সিলিকন হিসাব করলে এটা কিন্তু ম্যাক্রোমৌল 9টা আর সিলিকন হিসাব করলে কিন্তু 10টা হয়ে যায়। তারপর দেখো এখানে ম্যাক্রোমৌল মাইক্রোমৌলের নাম দিয়েছে এবং তার গ্রহণীয় রূপ। আমরা কিন্তু শুষ্ক ওজনের ঘনত্ব পড়েছিলাম অ্যান্ড একটা ক্রম দিয়ে পড়েছিলাম, কাকা আম নেই পাকা মাফ চাই। তো এই ক্রমটা দিয়ে শিখলে এইটার কোনটার পরিমাণ কত এটা কিন্তু আমাদের হয়ে যায়। আর গ্রহণীয় রূপ কি, যেরকম হাইড্রোজেন গৃহীত হয় H2 আকারে, কার্বন ডাইঅক্সাইড আকারে কার্বন গৃহীত হয়, অক্সিজেন অনেকভাবে গৃহীত হতে পারে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পানি আকারে, নাইট্রোজেন নাইট্রেট আকারে গৃহীত হতে পারে। গ্রহণীয় রূপটা ভার্সিটির জন্য পড়া লাগবে। পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস PO4 3- সালফার SO4 2-, এই দুইটা গ্রহণীয় রূপ পরীক্ষার জন্য লাগবে, পড়া লাগবে। আর মাইক্রোমোলের ক্ষেত্রে গ্রহণীয় রূপ কোনটি দেখো, ক্লোরিনের জন্য Cl-, বুরনের জন্য কিভাবে হয়, আয়রনের দুইটা রূপ রয়েছে, ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার, এগুলো সহজ, এগুলো সহজ। হ্যাঁ, দুই একটা ব্যতিক্রম আছে, মানে দুই একটা একটু ব্যতিক্রম ধর্মী, এই ব্যতিক্রম ধর্মীগুলো একটু পড়বা, এই ব্যতিক্রম ধর্মীগুলো একটু পড়বা, স্টারগুলো একটু পড়বা। আর মাইক্রোমোলের মধ্যে সবচেয়ে বেশি গৃহীত হয় কোনটা, ক্লোরিন মানে ক্লোরাইড, 3 মিলিমোল পার কেজিতে এটা আসতে পারে। খনিজ লবণের প্রাপ্যতার মতবাদ, আয়ন এক্সচেঞ্জ মতবাদ কয়টা, দুইটা, কাক কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, অথবা এটার অপর নাম কার্বনিক অ্যাসিড এক্সচেঞ্জ মতবাদ, আর একটা হলো কি লুন্ডেগার মতবাদ। তো এইখানে দেখো, এইখানে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং এটা ভেঙে যায়। এইখানে দেখো পটাশিয়াম সহযোগে বাইকার্বনেটকে একেবারে প্রবেশ করে ফেলছে, প্রবেশ করে ফেললে তো হয়ে গেল এটা কি শোষণ মতবাদ, বা আমরা বলতেছিলাম প্রাপ্যতার মতবাদ। এখানে প্রবেশ করানো দেওয়াটা উচিত হয়নি, এখানে এখানে রেখে দিলে সবচেয়ে বেস্ট হতো, ঠিক আছে। কারণ আয়ন বিনিময়, H+ এর বদলে তুমি কি করলা, K+, পটাশিয়াম প্লাসকে মূলের কাছে আনলা, এটাকে বলে প্রাপ্যতা, হ্যাঁ, অ্যাবিলিবিলিটি। আর প্রবেশ করানো ওটা আবার কি পরিশোষণ। আচ্ছা, তো এইখানে একটু দেখবা যে এই যে এই কথাটুকুই যে এটা যে প্রবেশ করিয়ে দিল, এটার সাথে কিন্তু এইখানে কথাটার মিল নাই। যে এখানে দেখবা যে পটাশিয়ামের গায়ে মানে মাটির কলয়েডাল দানার গায়ে লাগানো ক্যাটায়ন এবং H+ এর স্থানান্তর হয়, এখানে কিন্তু তা দেখাই নাই, এভাবে দেখাই নাই, তারা কিন্তু ডিরেক্ট এখানে কি প্রবেশ করিয়ে দিয়েছে। তো বইয়ে যেটা দেয়া আছে ওইভাবে আমাদের লেখা লাগে, কোনো কিছু করার নাই। রুম হিটারটা আবার অন করে নিলাম কারণ শীতে এখন কাঁপাকাঁপি লাগতেছে আমার। তো দেখো কন্ট্রাক্ট এক্সচেঞ্জ মতবাদ, এটা হলো কাঁপাকাঁপি মতবাদ। মূলের গায়ে লেগে থাকে H+, মাটির দানা নেগেটিভ, এটার সাথে লেগে থাকে পজিটিভ আয়ন K+, পটাশিয়াম, এরা কাঁপাকাঁপি করতে থাকে এবং এক সময় ওভারল্যাপ ঘটে, সে চলে আসে মাটির কণার গায়ে, এবং মাটির কণার গায়ে যেটি লেগেছিল সেটা চলে যায় মূলের কাছে, মূলের ভিতরে কিন্তু ঢুকে না, মূলের কাছে আসাকেই প্রাপ্যতা বলে। আর ভিতরে প্রবেশ করলে, আর ভিতরে যদি প্রবেশ করে ফেলে তখন তো সেটা আবার পরিশোষণ হয়ে যায়, বাট এটা তো পরিশোষণ মতবাদ না। কন্ট্রাক্ট এক্সচেঞ্জ মতবাদ কি পরিশোষণ মতবাদ না, এটা হলো অ্যাবিলিবিলিটির মতবাদ, প্রাপ্যতার মতবাদ, নট অ্যাবজর্পশনের মতবাদ। আচ্ছা গেল। তারপর
খনিজ লবণ শোষণের ক্ষেত্রে আমরা দেখি কি রয়েছে, সক্রিয় এবং নিষ্ক্রিয়, এগুলো অনেক পড়েছি আমরা, আর পড়বো না। সক্রিয়র ক্ষেত্রে কি হয়, ঘনত্বের আনত্বের বিপরীতে শোষণ ঘটে এবং শক্তির প্রয়োজন হয়, শ্বসন বৃদ্ধি ঘটবে, শ্বসন হার বৃদ্ধি ঘটবে। হ্যাঁ, এগুলো আমরা পড়েছি। 3টা মতবাদ রয়েছে সক্রিয়র ক্ষেত্রে, এগুলো আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত। আয়ন বাহক ধারণার প্রবক্তা হলো ডেভনিল। আচ্ছা, লুন্ডেগর আমরা দেখেছি, এই যে এই চিত্রটা আমরা এঁকেছি, ঠিক আছে, এই চিত্রটা কিন্তু আমাদের রাখতে হবে। আমি বলেছিলাম যেইখানে 3+, 1 2 3 3+, সেখানে জারিত 3টা লেটার, এবার মনে রাখতে পারো যারা বুঝো না, জারণ বিজারণ। আচ্ছা, পরবর্তীতে এখানে লুন্ডেগার মতবাদ, সাইটোক্রোম পাম্প মতবাদ, হ্যাঁ, ডিহাইড্রোজিনেস এনজাইমের কথা বলেছে, রিডিং পড়বা। আর এই যে বিক্রিয়াটা এটা দিতে পারো, Fe2+, যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে হয়ে যাবে Fe3+। আর Fe3+ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে হয়ে যাবে Fe2+। আচ্ছা, তো Fe3+ এটা জারিত, আর Fe2+ এটা কি বিজারিত। 3টা থাকলে এটা কি Fe3+, 3টা আছে এটা হচ্ছে জারিত। ওকে, তো এখানে রিডিং পড়বা। তারপর প্রোটন এন্ড কোট্রান্সপোর্ট, এই যে চিত্র, আমরা এই চিত্র দেখেছি, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়, এগুলো আমরা পড়েছি। এটিপিএস এনজাইমের কারণে H+কে বের করে দেয়, এগুলো সব পড়া। এবং এই মডেলটা কিসের উপর প্রতিষ্ঠিত, পিটার মিশেলের কেমিওসমেটিক মডেলের উপর প্রতিষ্ঠিত। লেসিথিন বাহক ধারণা আমরা পড়েছি, বেনেট ক্লার্ক, এই বিজ্ঞানী নামটা খুব ইম্পর্টেন্ট। লেসিথিন একটা ফসফোলিপিড, মেডিকেলে আসা প্রশ্ন 20 সালে এসেছিল, নিজের কোনটি লেসিথিন কোন ধরনের লিপিড, উত্তর ছিল ফসফোলিপিড। ভিতরের তলে গিয়ে লেসিথিন ভেঙে যায় কুলিন এবং ফসফোটাইডিক অ্যাসিডে, এই ফসফোটাইডিক অ্যাসিডও কিন্তু কি একটা ফসফোলিপিড। আচ্ছা, লেসিথিন ভাঙে কোন এনজাইমের কারণে, লেসিথিনেস এনজাইমের কারণে। লেসিথিন ভাঙে কোন এনজাইমের কারণে, লেসিথিনেস। নিষ্ক্রিয় মতবাদ, আবদ্ধ ডুবা আমরা পড়েছি, ঠিক আছে। আর আয়ন বিনিময়ের ক্ষেত্রে যে আয়নকে তুমি বের করবা, সেম, অর্থাৎ ক্যাটায়নকে বের করলে ক্যাটায়নকেই ঢুকাইতে হবে, এটাই আয়ন বিনিময় মতবাদের মূল ধারণা। আচ্ছা, ডুনান সাম্যাবস্থার মধ্যে কিছু ঋণাত্মক অব্যাপনযোগ্য চার্জ থাকে, ঠিক আছে, ঋণাত্মক অব্যাপনযোগ্য চার্জ থাকে, এটা কিন্তু ধনাত্মক না, ঋণাত্মক অব্যাপনযোগ্য, বড় বড় প্রোটিন কণা থাকে, এজন্য এটা বের হইতে পারে না, অব্যাপনযোগ্য। আচ্ছা, ব্যাপক প্রবাহ, এগুলো আমরা দেখেছি। ডিফিউশন দেখো, সাধারণ ডিফিউশন, জাস্ট বেশি ছিল, বেশি থেকে কমের দিকে, এখানে কম, আর এখানে বেশি, বেশি থেকে কমের দিকে, এটা সাধারণ ডিফিউশন। আর এইখানে কম, এখানে বেশি, বাট একটা চ্যানেলের ভিতর দিয়ে আসতেছে, এটা হচ্ছে সুবিধাপ্রাপ্ত ডিফিউশন। আর এইখানে কম, এইখানে বেশি, নর্মালি ঘটনা উল্টা হওয়ার কথা, কিন্তু ঘনত্বের বিপরীতে গিয়ে আমরা কাজ করতেছি, এইটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে। ওকে, পরবর্তীতে সক্রিয় নিষ্ক্রিয়র মধ্যে পার্থক্য, প্রভাবক আমরা দেখিয়েছি। তারপর পানি শোষণ, খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য, এটা আমরা দেখেছি। পরবর্তী টপিক কিন্তু প্রশ্নদান আমরা আগামী দিন শুরু করবো ইনশাল্লাহ। আমি আশা করি আমরা সর্বোচ্চ ডিটেলসে গিয়ে পড়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। যারা শেষ পর্যন্ত দেখেছো, এই পর্যন্ত আসতে পেরেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মনের সৎ ইচ্ছাগুলো পূরণ হোক, তোমরা তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে চান্স পাও, সেই প্রত্যাশায় রইল। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।